2015 সালের 29 মার্চ একজন স্বৈরশাসকের মৃত্যুতে গোটা সিঙ্গাপুরের মানুষ কাঁদছে। কারণ এই স্বৈরশাসকই সিঙ্গাপুরকে শূন্য থেকে শিখরে তুলেছে। তিনি যখন দায়িত্ব নেন তখন সিঙ্গাপুরের 75% মানুষ বস্তিতে বসবাস করত, আর 31 বছর পর তিনি যখন দায়িত্ব ছাড়েন সিঙ্গাপুর ততদিনে পৃথিবীর স্বর্গ। এজন্য তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল স্বৈরশাসক। তিনি লি কুয়ান ইউ। লি দুর্নীতি সহ্য করতেন না, শক্তিধর দেশগুলোর দাদাগিরিও তার সহ্য হতো না। পুচকে দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি আমেরিকার মতো দেশকে একবার নাকানি চুবানি খাইয়েছিলেন। প্রচণ্ড জেদি এই মানুষটা যেন ভবিষ্যৎ দেখতে পেতেন। সে অনুযায়ী তিনি সিঙ্গাপুরকে নেতৃত্ব দিতেন। যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানোর অদ্ভুত ক্ষমতা ছিল লি কুয়ান ইউ এর। লিয়ের সামনে হাজারটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার দেশপ্রেম আর জেদের কাছে কিছুই পাত্তা পায়নি। ক্যাপসুলের আজকের পর্বে জানবেন লি কুয়ান ইউ কিভাবে তার অদম্য জেদ আর আপোষহীন দেশপ্রেম দিয়ে সিঙ্গাপুরের চেহারা পাল্টে দিয়েছেন। From a lack of land in high density, but with some hefty government purchasing power. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিঙ্গাপুর ছিল ব্রিটিশদের জরাজীর্ণ একটা উপনিবেশ। 1959 সালে লি কুয়ান ইউ এর নেতৃত্বে সিঙ্গাপুর যখন আলাদা হয় তখন তিনি স্বপ্ন দেখেছিলেন সিঙ্গাপুরকে মালয়েশিয়ার অংশ করার। লির ধারণা ছিল ছোট এক টুকরো দ্বীপের পক্ষে একা টিকে থাকা সম্ভব নয়, বেঁচে থাকতে হলে মালয়েশিয়ার সাহায্য লাগবেই। 1963 সালে সিঙ্গাপুর শেষ পর্যন্ত মালয়েশিয়া ফেডারেশনে যোগ দেয়, মানে মালয়েশিয়ার অংশ হয়। কিন্তু মাত্র 2 বছরের মাথায় সিঙ্গাপুর মালয়েশিয়ার সম্পর্কে ফাটল ধরে। মালয়েশিয়ার শাসকরা মালয় জনগোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতে চাইতেন, অথচ সিঙ্গাপুর অংশে চীনা ও ভারতীয়রা সংখ্যায় বেশি ছিল। তাই লি কুয়ান ইউ চাইতেন মালয়, চীনা এবং ভারতীয় সবাই সমান অধিকার পাবে। এই সমধিকারের দাবি মালয়েশিয়ার নেতাদের পছন্দ হয়নি। শেষ পর্যন্ত 1964 সালে সিঙ্গাপুরের রাস্তায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে মালয়েশিয়া সিদ্ধান্ত নিল তারা সিঙ্গাপুরকে আর রাখবে না। 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বের করে দেওয়া হয়। বিচ্ছেদের ঘোষণায় লি কুয়ান ইউ টেলিভিশন সেটে কেঁদে ফেলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র নেতা যিনি দেশের স্বাধীনতার ঘোষণায় আনন্দিত না হয়ে কেঁদেছিলেন। কারণ সিঙ্গাপুরের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তাদের কৃষি জমি নেই, পানির জন্য মালয়েশিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়। তখন সিঙ্গাপুরের 75% মানুষ বস্তিতে বসবাস করত, কোনো সেনাবাহিনী ছিল না। এমন পরিস্থিতিতে লি কুয়ান ইউ 6 সপ্তাহের জন্য হারিয়ে যান। তিনি আসলে নির্জন কটেজে বসে সিঙ্গাপুরের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন। তিনি ফিরে আসেন এক আকাশ সমান স্বপ্ন ও দেশ গঠনের রোডম্যাপ নিয়ে। লি জানতেন সেনাবাহিনী ছাড়া তার দেশের অস্তিত্ব থাকবে না। তিনি প্রথমে ভারত ও মিশরের কাছে সাহায্য চেয়েছিলেন, যেন তারা সিঙ্গাপুরকে মিলিটারি ট্রেনিংয়ে সাহায্য করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির নানান মারপ্যাচের কারণে কেউ এগিয়ে আসেনি। এরপর লি অত্যন্ত গোপনে ইসরায়েলের সাহায্য চান, কেননা ইসরায়েলও ছিল সিঙ্গাপুরের মতো ছোট দেশ যাদের চারপাশে বড় বড় শত্রু। তিনি ইসরায়েলের সামরিক উপদেষ্টাদের সিঙ্গাপুরে নিয়ে আসেন, কিন্তু মালয় মুসলিম প্রতিবেশীদের ক্ষোভ থেকে বাঁচতে ইসরায়েলিদের পরিচয় দেওয়া হয়েছিল মেক্সিকান কুইনাইন বা কৃষি বিশেষজ্ঞ হিসেবে। এই ইসরায়েলিরাই সিঙ্গাপুরের সেনাবাহিনীর মূল ভিত্তি বা ডকস্টিন তৈরি করে দেয়। সিঙ্গাপুরের জনসংখ্যা ছিল খুবই কম, তাই 1967 সালে লি কুয়ান ইউ ন্যাশনাল সার্ভিস NS আইন পাশ করেন। এর ফলে দেশের প্রতিটি সক্ষম 18 বছর বয়সী যুবককে বাধ্যতামূলকভাবে 2 বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করা আবশ্যক হয়ে পড়ে। আজও সিঙ্গাপুরে এই নিয়ম চালু আছে। এর ফলে খুব অল্প সময়ে সিঙ্গাপুর বিশাল এক রিজার্ভ ফোর্স গড়ে তোলে। সেনাবাহিনী তো হলো, এবার লাগবে আন্তর্জাতিক স্বীকৃতি। মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার ঠিক 1 মাসের মাথায় 1965 সালের সেপ্টেম্বরে লি কুয়ান ইউ অত্যন্ত তৎপরতার সাথে সিঙ্গাপুরকে জাতিসংঘের সদস্য হিসেবে নাম লেখান। এরপর অক্টোবরে তারা কমনওয়েলথ অব নেশনসের সদস্য পদ পায়। শুধু তাই না, 1967 সালে লি কুয়ান ইউ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের সাথে মিলে আসিয়ান গঠন করেন। এর মাধ্যমে তিনি প্রতিবেশীদের বুঝিয়ে দেন সিঙ্গাপুর তাদের শত্রু নয়, বরং অংশীদার। সেনাবাহিনী ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সাফল্যের মাঝে লি সিঙ্গাপুরের অর্থনীতিকে টেনে তুলতে থাকেন। তিনি নেদারল্যান্ডসের অর্থনীতিবিদ আলবার্ট উইনসেমিয়াসের সাহায্য চান। আলবার্ট কয়েকটা পরামর্শ দেন। 1.
ট্যাক্স কমাও। 2. দুর্নীতি ঠিক করো। 3. স্ট্যাবিলিটি আনো। 4. বস্তি সরাও, ফ্যাক্টরি বানাও। 5. নিজ দেশের কর্মীদের ট্রেনিং দাও। আলবার্টের মতে এগুলো করতে পারলে বিদেশি কোম্পানিগুলো সিঙ্গাপুরে আসবে। লির হাতে কোনো পুঁজি না থাকায় তিনি আলবার্টের পরামর্শগুলো অক্ষরে অক্ষরে মানলেন। ফলে কিছুদিনের মধ্যেই আমেরিকার টেক্সাস ইনস্ট্রুমেন্টস ও জেনারেল ইলেকট্রিকের মতো বড় কোম্পানিগুলো সিঙ্গাপুরে ভিড় জমালো। এ প্রসঙ্গে পরে আসছি। লি জানতেন দুর্নীতি থাকলে সিঙ্গাপুর মুখ থুবড়ে পড়বে। এজন্য তিনি সরকারি কর্মকর্তাদের বেতন অনেকটা বাড়িয়ে দেন, যাতে ঘুষ নেওয়ার প্রয়োজন না হয়। এরপরও কেউ দুর্নীতি করলে তাকে কঠোরতম শাস্তি দিতেন। লি তার ক্যাবিনেটের মন্ত্রীদের জন্য ধবধবে সাদা শার্ট ও প্যান্ট পরা বাধ্যতামূলক করেছিলেন, যা ছিল পরিচ্ছন্নতা ও সততার প্রতীক। সিঙ্গাপুরের দুর্নীতি দমনের কাজ করত করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো বা সিপিআইবি। লি এই প্রতিষ্ঠানের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেন। সিপিআইবিকে অধিকার দেওয়া হয় যে তারা যে কোনো সরকারি কর্মকর্তা, এমনকি মন্ত্রীদের বিরুদ্ধেও পরোয়ানা ছাড়া তদন্ত করতে পারে। সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ছিলেন তেহ চিয়াং ওয়ান। দেশের আবাসন ব্যবস্থাকে আধুনিক করার পেছনে তার বিশাল অবদান ছিল। কিন্তু 1986 সালে তার বিরুদ্ধে সিঙ্গাপুরের দুর্নীতি বিরোধী সংস্থা সিপিআইবি তদন্তে নামে। তারা জানতে পারে তে চিয়াং ওয়ান 1981 এবং 1982 সালে দুটি বেসরকারি কোম্পানিকে সরকারি জমি পাইয়ে দেওয়ার বিনিময়ে 8 লাখ সিঙ্গাপুরি ডলার ঘুষ গ্রহণ করেছিল। তিনি লি কুয়ান ইউ এর সাথে দেখা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু লি ছিলেন আপোষহীন। নিজের মন্ত্রীকেও তিনি সামান্যতম ছাড় দেননি। তেহ চিয়াং ওয়ান প্রচণ্ড ভেঙে পড়েন। 1986 সালের 14 ডিসেম্বর ঘুমের ওষুধ খেয়ে তিনি নিজেই নিজেকে শেষ করে দেন। এই ঘটনায় লি শোক প্রকাশ করেছিলেন, তবে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সে ভুল করেছে, সে ঘুষ নিয়েছে, আমি তাকে বাঁচাতে পারতাম না, কেউই আইনের ঊর্ধ্বে না। লি আরও বলেন, আমরা যদি একবার ছাড় দেওয়ার উদাহরণ তৈরি করি তবে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছিল দুর্নীতি করলে খোদ প্রধানমন্ত্রীর বন্ধু হয়েও নিস্তার নেই। এই স্বচ্ছতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা সিঙ্গাপুরের উপর অগাধ আস্থা পায়। এখানে টেবিলের তলা দিয়ে নয়, যা আদান প্রদান হতো সব টেবিলের উপর দিয়ে। একটা দেশ যতই উন্নতির চেষ্টা করুক না কেন, যদি স্থিতিশীলতা না থাকে তাহলে দেশটা গোল্লায় যেতে বাধ্য। গ্যাংস্টারদের উৎপাতে সিঙ্গাপুরও গোল্লায় যেতে বসেছিল। তবে দেশটিতে একটা বিশেষ আইন ছিল। এই আইনের মাধ্যমে পুলিশ কোনো বিচার ছাড়াই ভয়ঙ্কর গ্যাংস্টারদের আটকে রাখতে পারত। লির নির্দেশ ছিল সোজা, হয় গ্যাং ছাড়ো, নয়তো জেল খাটতে খাটতে জীবন পার করো। ফলে কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুরের আন্ডারওয়ার্ল্ড মাটির সাথে মিশে যায়। সিঙ্গাপুরে নিয়মিত দাঙ্গার ঘটনা দেখা যেত। দাঙ্গাগুলো মূলত ছিল চীনা ও মালয় সম্প্রদায়ের মধ্যে। একই জাতিগোষ্ঠীর মানুষ যখন এক এলাকায় দলবদ্ধভাবে থাকে তখনই দাঙ্গা বাড়ে। তাই সরকারি ফ্ল্যাটগুলোতে নিয়ম করা হলো, একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে বা তলায় কেবল এক জাতির মানুষ থাকতে পারবে না। চীনা, মালয় এবং ভারতীয় পরিবারগুলোকে পাশাপাশি ফ্ল্যাট দেওয়া হলো। এখন সকালে ঘুম থেকে উঠে যখন একজন মানুষ দেখল তার পাশের ফ্ল্যাটে মালয় বা ভারতীয় প্রতিবেশী তাকে হাসি মুখে দেখছে, তখন দাঙ্গা করার মানসিকতা ধীরে ধীরে কমে গেল। এটি ছিল এক অসাধারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু মানুষকে শুধু সৎ বানালে তো চলবে না, তাদের দক্ষতা বাড়াতে হবে। লি কুয়ান ইউ বুঝেছিলেন সিঙ্গাপুর এখন অশিক্ষিত ও আধা দক্ষ শ্রমিকদের আস্তানা। অর্থনীতিকে টেনে তুলতে হলে শিক্ষিত ও দক্ষ মানুষের বিকল্প নেই। লির নীতি ছিল সহজ, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রের সবচেয়ে দামি স্কলারশিপ দিয়ে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পাঠানো হতো। তবে শর্ত ছিল, পড়াশোনা শেষ করে তাদের ফিরে এসে সরকারের হয়ে কাজ করতে হবে। এর ফলে সিঙ্গাপুরের আমলাতন্ত্রে বিশ্বের সেরা মেধাবীরা যোগ দেয়। কারিগরি শিক্ষাতেও লির বিশেষ নজর ছিল। তিনি ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন বা আইটিই এবং পলিটেকনিকগুলোতে বিশাল বিনিয়োগ করেন। 80-র দশকে যখন কম্পিউটারের চল শুরু হলো, লি কুয়ান ইউ তখন হাজার হাজার শ্রমিককে কম্পিউটার ট্রেনিং দেওয়ার নির্দেশ দেন। আজও সিঙ্গাপুরে স্কিলস ফিউচার নামের একটা প্রোগ্রাম আছে, যেখানে যে কোনো বয়সের নাগরিক নতুন স্কিল শেখার জন্য সরকারি অনুদান পায়। সস্তা উৎপাদন থেকে সরে এসে সিঙ্গাপুর যেন উচ্চ প্রযুক্তির দেশে পরিণত হয়, সেজন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর তথা NUS এবং নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা NTUকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। আজ এই বিশ্ববিদ্যালয়গুলো অক্সফোর্ড, হার্ভার্ডের সাথে পাল্লা দেয়।
লি বিশ্বের সেরা অধ্যাপকদের সিঙ্গাপুরে নিয়ে আসেন এবং গবেষণার জন্য অঢেল ফান্ড বরাদ্দ করেন। আজ সিঙ্গাপুর বায়োটেকনোলজি এবং ফিনটেক গবেষণায় বিশ্বের শীর্ষে। সিঙ্গাপুরের অধিকাংশ মানুষ ছিল চীনাভাষী, কিন্তু আন্তর্জাতিক ব্যবসা, বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষা হল ইংরেজি। তাই লি তার দেশে ইংরেজি শিক্ষায় জোর দেন। তাহলে কি দাঁড়ালো? ছোট্ট এই দ্বীপরাষ্ট্র দক্ষ কর্মী ও মেধাবী ইঞ্জিনিয়ারদের খনি হয়ে উঠল। সিঙ্গাপুরের সামনে দুটো পথ ছিল, হয় প্রতিবেশীদের ওপর নির্ভরশীল হয়ে দয়া ভিক্ষা করো, না হয় নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে বিশ্ব নিজেই তোমাদের কাছে ছুটে আসবে। লি দ্বিতীয় রাস্তাটা বেছে নিয়েছিলেন, মানে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে সিঙ্গাপুরে আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সে সময় উন্নয়নশীল দেশগুলো বিদেশি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিকে শোষক মনে করত। লি কুয়ান ইউ এই ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং বিদেশি কোম্পানিগুলোর জন্য সিঙ্গাপুরের দরজা খুলে দেন। 1968 সালে টেক্সাস ইনস্ট্রুমেন্টস নামক আমেরিকান সেমিকন্ডাক্টর কোম্পানি যখন সিঙ্গাপুরে আসার ঘোষণা দেয়, তখন পুরো বিশ্বের বিনিয়োগকারীদের নজর লি কুয়ান ইউ এর দেশের ওপর পড়ে। তারা সিঙ্গাপুর আইসি তথা ইন্টিগ্রেটেড সার্কিট অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করে। এটা ছিল সিঙ্গাপুরের ইলেকট্রনিক শিল্পের ভিত্তি। টেক্সাস ইনস্ট্রুমেন্টসের আশা দেখে হিউলেট প্যাকার্ড ও ন্যাশনাল সেমিকন্ডাক্টরের মতো আরও ডজনখানেক আমেরিকান কোম্পানি সিঙ্গাপুরে আসার সাহস পায়। ফলে সিঙ্গাপুর বিশ্বের সেমিকন্ডাক্টর হাব হিসেবে পরিচিতি পায়। এদিকে জিই ছিল সিঙ্গাপুরের অর্থনীতির গেম চেঞ্জার। তারা 70 ও 80 দশকে সিঙ্গাপুরে 10টিরও বেশি সাবসিডিয়ারি কোম্পানি খুলেছিল। তারা ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে শুরু করে বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ সিঙ্গাপুরে তৈরি করত। তারা সিঙ্গাপুরের সাধারণ অশিক্ষিত বা আধা শিক্ষিত কর্মীদের অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষ কারিগরি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে। সিঙ্গাপুরের নিজস্ব কোনো খনিজ তেল নেই, অথচ আজ তারা বিশ্বের অন্যতম তেল পরিশোধন কেন্দ্র। এর মূল কারিগর ছিল শেল ও মোবিল নামক দুইটা কোম্পানি। শেল ছিল ব্রিটিশ ডাচ বহুজাতিক কোম্পানি আর মোবিল ছিল আমেরিকান কোম্পানি। শেল 1961 সালে সিঙ্গাপুরের প্রথম তেল শোধনাগার বা রিফাইনারি তৈরি করেছিল, আর সিঙ্গাপুরের জুরুং দ্বীপে মোবিল তাদের বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরি করে। তারা কেবল তেল শোধন নয়, বরং প্লাস্টিক এবং রাসায়নিক তৈরির কাঁচামাল উৎপাদনেও সিঙ্গাপুরকে শীর্ষে নিয়ে যায়। ভারতের টাটা গ্রুপও সিঙ্গাপুরে পা রেখেছিল। তারা তখন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে। এখান থেকে উচ্চমানের টুলস এবং ডাই মেকিং শেখানো হতো। এই কেন্দ্র থেকে পাশ করা ছাত্ররাই পরবর্তীকালে সিঙ্গাপুরের বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সামলেছে। এত বিদেশি কোম্পানি আসার ফলে সিঙ্গাপুরের বেকারত্ব অনেকটা কমে যায়, প্রচুর কারখানা তৈরি হয়। কিন্তু দেশকে আরও এগিয়ে নিতে হবে। লি কুয়ান ইউ চাইতেন পৃথিবীর যে কোনো জাহাজ বা বিমান যেন সিঙ্গাপুরকে তাদের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এজন্য ভালো মানের সমুদ্র বন্দর ও বিমানবন্দর বানাতে হবে। 1975 সালে তিনি চাঙ্গি বিমানবন্দর নির্মাণের দুঃসাহসী সিদ্ধান্ত নেন। লি মনে করতেন, একজন বিদেশি বিনিয়োগকারী যখন সিঙ্গাপুরে নামবেন, বিমানের দরজা খোলার পর প্রথম 20 মিনিটেই তিনি বুঝে যাবেন এই দেশ কেমন। যদি তিনি দেখেন বিমানবন্দর অপরিচ্ছন্ন, দীর্ঘ লাইন এবং বিশৃঙ্খলা, তবে তিনি বিনিয়োগ না করেই ফিরে যাবেন। তাই চাঙ্গি এয়ারপোর্টকে বানানো হলো সিঙ্গাপুরের ড্রয়িং রুম। আজ চাঙ্গি এয়ারপোর্ট টানা বহু বছর ধরে বিশ্বের 1 নম্বর বিমানবন্দরের খেতাব জিতে আসছে। এটি কেবল সিঙ্গাপুরের গর্ব নয়, এটি তাদের অর্থনীতির ফুসফুস। লি সমুদ্রবন্দর ব্যবস্থাপনাতেও আমূল পরিবর্তন আনেন। তিনি এটিকে বিশ্বের প্রথম সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং অটোমেটেড পোর্ট রূপান্তর করেন। যেখানে অন্য দেশের বন্দরে একটা জাহাজ মাল খালাস করতে কয়েকদিন লাগাতো, সিঙ্গাপুরে তা সম্পন্ন হতো কয়েক ঘন্টায়। এই গতির কারণেই বিশ্বের বড় বড় শিপিং লাইন সিঙ্গাপুরকে তাদের প্রধান স্পট হিসেবে বেছে নেয়। আজ সিঙ্গাপুর পোর্ট বিশ্বের 600টিরও বেশি বন্দরের সাথে সরাসরি যুক্ত। এই গ্লোবাল সাপ্লাই চেইনের এমন এক অপরিহার্য অংশ যে সিঙ্গাপুর বন্দর একদিন বন্ধ থাকলে সারা বিশ্বের বাণিজ্যে ধস নামবে। 80 দশকে যখন সিঙ্গাপুরের জনসংখ্যা বাড়ছিল, লি কুয়ান ইউ তখন ভবিষ্যতের কথা ভেবে মাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থা গড়ে তোলেন। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে শহরের যে কোনো প্রান্ত থেকে যে কেউ খুব অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে। 1992 সালে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ করা হয়, কারণ মানুষ যেখানে সেখানে গাম ফেলে পাবলিক ট্রেনের সেন্সর নষ্ট করে ফেলছিল এবং শহর নোংরা করছিল। পাবলিক ট্রান্সপোর্টকে তিনি এতটাই আরামদায়ক ও আধুনিক করেন যে মানুষ নিজের গাড়ির প্রয়োজনীয়তা ভুলে যায়।
সিঙ্গাপুরে গাড়ি কিনতে হলে বিশাল অঙ্কের ট্যাক্স এবং সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট বা সিওই নিতে হয়, যার দাম অনেক সময় গাড়ির চেয়েও বেশি পড়ে। এর উদ্দেশ্য ছিল রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা সীমিত রাখা এবং জ্যাম মুক্ত পরিবেশ নিশ্চিত করা। এসবের ফলে অনেকে লির ওপর ক্ষিপ্ত ছিল। তারা বলতে চাইত, কি হবে এত উন্নতি করে যদি মনের সুখে চলতে না পারি? মোট কথা, এত কড়াকড়ি আইন অনেকে পছন্দ করত না। কিন্তু লি কুয়ান ইউ সেসবে কান দিতেন না। তিনি তো বিশ্ব নেতাদেরই পাত্তা দিতেন না। মানে তার কাছে ছোট দেশ বড় দেশ বলে কিছু ছিল না। লির জেদের প্রমাণ নিতে এই ঘটনাটা শুনুন। 1960-এর দশক। তিনি তখন সিঙ্গাপুরের দায়িত্ব নিয়েছেন, বেশি দিন হয়নি। আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ সিঙ্গাপুরের এক নিরাপত্তা কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। সিঙ্গাপুর সরকারের গোপন তথ্য সংগ্রহের জন্য এটা করা হয়েছিল। কিন্তু ঘটনাটি সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে ধরা পড়ে। এই খবর যখন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এর কানে যায়, তখন অনেকেই ভেবেছিল বিষয়টি চুপচাপ মিটিয়ে ফেলা হবে, কারণ সিঙ্গাপুর ছোট দেশ, কেউই চায় না বড় শক্তির সাথে বিরোধে জড়াতে। কিন্তু লি সরাসরি আমেরিকার কাছে দাবি জানালেন সিআইএ কে প্রকাশ্যে দোষ স্বীকার করতে হবে। পরে আমেরিকা ক্ষমা চায় এবং ক্ষতিপূরণও দেয়। অবস্থাটা ভাবুন, সদ্য ভূমিষ্ঠ ছোট্ট রাষ্ট্রটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে যাচ্ছে। লি বিশ্বাস করতেন, ছোট দেশের সবচেয়ে বড় শক্তি হল তার মর্যাদা। আরও একটা ঘটনা দেখুন। 1965 সালের 10 মার্চ সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ভবনটি ছিল ম্যাকডোনাল্ড হাউস। বিস্ফোরণে 3 জন নিরীহ মানুষ নিহত হয়, অনেক মানুষ আহত হয়। তদন্তে জানা যায়, এই হামলার পেছনে ছিল ইন্দোনেশিয়ার 2 কমান্ডো। তাদের গ্রেপ্তার করা হয়। আদালত তাদের বিচার করে দোষী সাব্যস্ত করে। রায় আসে মৃত্যুদণ্ড। এই রায় ঘোষণার পর শুরু হয় আন্তর্জাতিক চাপ। ইন্দোনেশিয়া দাবি করে এই 2 কমান্ডোকে তাদের ফিরিয়ে দিতে হবে। সব চাপের মধ্যেও 1968 সালে 2 কমান্ডোর সর্বোচ্চ দণ্ড দেওয়া হয়। ইন্দোনেশিয়া প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তারা সিঙ্গাপুর থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে। পরে 2 দেশের সম্পর্ক স্বাভাবিক হলেও লি কুয়ান ইউ এর সিঙ্গাপুর দেখিয়েছিল, বড় দেশ বলে কারো বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না। লি কুয়ান ইউ 1990 সালের 28 নভেম্বর প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন। 31 বছরের শাসনামলে ভাঙাচোরা সিঙ্গাপুরকে তিনি টাইগার ইকোনমিতে পরিণত করেন। সিঙ্গাপুরের মাথাপিছু আয় তখন ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। যে মালয়েশিয়া থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল, সেই মালয়েশিয়া তো সিঙ্গাপুরের কাছাকাছি অবস্থানেও আসতে পারেনি। লি কুয়ান ইউ যখন অবসর নেন, তখন তিনি হুট করে বা আবেগতাড়িত হয়ে কাউকে বসিয়ে দেননি। তিনি গত 1 দশক ধরে তার পরবর্তী নেতৃত্ব বা সেকেন্ড জেনারেশন লিডারদের তৈরি করেছিলেন। 1990 সালের 29 নভেম্বর সিঙ্গাপুরের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গোহ চক টং। তিনি দীর্ঘ সময় লি কুয়ান ইউ এর ক্যাবিনেটে প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রী পদ ছাড়লেও লি সরকার থেকে পুরোপুরি বিদায় নেননি। তিনি সিনিয়র মিনিস্টার হিসেবে ক্যাবিনেটে থেকে যান। তার কাজ ছিল নতুন প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া এবং আন্তর্জাতিক কূটনীতিতে সহায়তা করা। লি কুয়ান ইউ 2টি বই লিখেছিলেন, দ্য সিঙ্গাপুর স্টোরি এবং ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। এই বইগুলো সারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদদের কাছে বাইবেলের মতো। 2015 সালের 23 মার্চ 91 বছর বয়সে লি কুয়ান ইউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ যখন পার্লামেন্ট হাউসে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়, তখন সিঙ্গাপুরবাসী এক অনন্য নজির সৃষ্টি করে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও 4.5 লাখ মানুষ 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল কেবল একবার তাদের প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য। 29 মার্চ যখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রা শুরু হয়, তখন সিঙ্গাপুরের 15 কিলোমিটার দীর্ঘ রাস্তার 2 পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়েছিল। আবহাওয়া ছিল চরম দুর্যোগপূর্ণ, কিন্তু কেউ রাস্তা ছাড়েনি। তাদের চোখে ছিল অশ্রু। মালয়েশিয়া থেকে বিতাড়িত হওয়ার যন্ত্রণায় লির সেই কান্নার কথা মনে আছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি কেঁদেছিলেন। স্রষ্টার কি অদ্ভুত আয়োজন! লি কুয়ান ইউ এর জন্য গোটা দেশের মানুষ কাঁদল।